নীলা অফিস রুমে আর যায় না দেখা করতে, বরং চুপচাপ ক্লাসরুমেই বসে থাকে। তার শান্ত নীরব রূপ দেখে নাবিহাও কিছু বলার সাহস পায় না। সেদিন তার প্রেজেন্টেশন দেওয়ার কথা থাকলেও কিয়ান কোনো এক কারণবশত তাকে ডাকেনি। ক্লাসরুমে শান্ত নীলাকে দেখে সে নিজেও অবাক হয়। মেয়েটাকে মাঠ সবার সামনে অপমান করার পর সে ভেবেছিল নীলা হয়তো তার ক্লাসেই আসবে না, তবে তাকে দেখে ভুল প্রমাণ করে দিয়ে নীলা তার সামনে উপস্থিত রয়েছে, কিন্তু ভুলেও মাথা তুলে তাকায়নি তার দিকে। ক্লাস শেষে নীলা নাবিহা সবসময় কিছুটা দেরি করে বাড়ি যেত, তবে আজ সে একটুও দেরি করেনি। মাঠের মাঝে দিয়ে যখন সে ভার্সিটি গেটের দিকে যাচ্ছিল তখন আশেপাশের অনেকেই তাকে নিয়ে ফিসফিস করছিল। নীলা শান্ত ভঙ্গিতে স্কুটি স্টার্ট দিয়ে নাবিহাকে নিয়ে বেরিয়ে যায়। প্রতিমধ্যে নাবিহা কিছু বলতে গেলেও নীলা উত্তর দেয়নি। নীলার মন খারাপ বুঝে সেও আর কথা বলেনি। নাবিহাকে বাসার সামনে নামিয়ে দিলে নাবিহা না গিয়ে উল্টে নীলাকে শক্ত করে চাপটে জড়িয়ে ধরে। দোস্ত, একদম মন খারাপ করিস না, আমি জানি আমার নীলু অনেক স্ট্রং, বাসায় পৌঁছে ফোন করিস আমায়। নীলা অল্প করে মাথা নাড়িয়ে বেরিয়ে পড়ে। নীলাকে এমন অবস্থায় একা ছেড়ে নাবিহার ভয় হচ্ছিল, তাই সে দ্রুত রফিক সাহেবকে ফোন করে বলে, আঙ্কেল আমি নাবিহা বলছি। হ্যাঁ নাবিহা বলো, কোথায় তোমরা? আজও আসতে দেরি হবে নাকি? না আঙ্কেল, আমাকে বাসায় নামিয়ে দিয়ে নীলা মাত্রই রওনা দিল। আসলে আঙ্কেল আজকে ভার্সিটিতে একটু ঝামেলা হয়েছে, নীলা ঠিক নেই, আপনাকে জানিয়ে দিচ্ছি, নয়তো ও তো না জানিয়ে একাকী কষ্ট পাবে। রফিক সাহেব অস্থির হয়ে বলেন, কি সমস্যা হয়েছে? নীলাকে কেউ কিছু বলেছে নাকি? নাবিহা আমতা আমতা করতে থাকে, কারণ নীলা যদি জানে সে তার বাবাকে সব জানিয়েছে তাহলে তার রক্ষা নেই। নাবিহার দোনো বোনো বুঝে তিনি বলেন, ঠিক আছে মা, বলতে হবে না, আমি নীলার সাথেই কথা বলে নিব, তুমি ভালোভাবে থেকো। ধন্যবাদ আঙ্কেল, রাখছি আমি। নাবিহার সাথে কথা বলে তিনি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসেন। রাস্তা দিয়ে কিছুটা আগাতেই সামনেই মেয়েকে স্কুটি নিয়ে আসতে দেখেন। নীলা বাবাকে দেখে স্কুটি থামিয়ে বলে, তুমি এই সময় রাস্তায় কেন, কোনো দরকার? নীলার কণ্ঠস্বর শুনেই বাবা বুঝে ফেলে মেয়ের মন ভালো নেই, তাই তিনি ঝামেলা না করে কথা ঘুরিয়ে বলেন, সামনের দোকানে এসেছিলাম, বাসায় যাচ্ছিলামই, তোর সাথে দেখা হয়ে গেল। বাবার হাত খালি দেখে নীলা বলে, তাহলে হাত খালি কেন? ও, যেটা কিনতে এসেছিলাম সেটা শেষ হয়ে গেছে। বাবার মিথ্যে ধরতে পেরেও নীলা কিছুই বলে না, একটা বড় করে শ্বাস ফেলে বলে, পেছনে বসো, হেঁটে যেতে হবে না আর। তিনি আর কথা না বাড়িয়ে মেয়ের স্কুটিতে উঠে বসেন। একসময় এই স্কুটিটা নীলার মায়ের ছিল, তিনি স্কুটি চালাতে অনেক পছন্দ করতেন। তাদের বিয়ের আগে নীলার মা যে স্কুটি চালাতেন সেটি একসময় একটা অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে যায়। বিয়ের পর এই স্কুটিটা তিনি ওয়াইফকে প্রথম উপহার দিয়েছিলেন, আর স্ত্রীর মৃত্যুর পর এখন সেটা মেয়ের কাছে গিয়েছে। একমাত্র মেয়েকে তিনি একসময় হাতে ধরে স্কুটি চালানো শিখিয়েছেন, আর এখন সেই মেয়েই তার বাবাকে স্কুটিতে বসিয়ে কত শত জায়গা ঘুরিয়ে আনে। নীলা রুমে ঢুকে দেখে তার রুমের লণ্ডভণ্ড অবস্থা। বিড়াল ছানা দুটি মারামারি করতে গিয়ে রুমের 12টা বাজিয়ে দিয়েছে, তবে নীলার আর সেসব গোছানোর মতো মন মানসিকতা নেই। নীলাকে দেখেই গোলুমনু তার পায়ের উপরে সে লাফালাফি করতে থাকে। নীলা একসময় বিরক্ত হয়ে পা দিয়েই এক প্রকার লাথি দিয়ে বিড়াল ছানা দুটিকে সরিয়ে দেয়। বিড়াল দুটির যদি মানুষের মতো মন থাকতো তবে হয়তো বড্ড কষ্ট পেত, কিংবা মালিকের মন খারাপ বুঝে চুপচাপ কোলে এসে গুটিসুটি মেরে বসে থাকতো। তবে এই ছানা দুটির সাথে যে এখনো মালিকের তেমন সখ্যতা গড়ে ওঠেনি, বিধায় নীলার এত মন খারাপের মাঝেও তার পাশে কেউ নেই। সে গিয়ে সোজা বিছানায় আছড়ে পড়ে, চারপাশে হাত বুলিয়ে একটু মায়ের উষ্ণতা খোঁজার চেষ্টা করে, কিন্তু তার যে মা নেই, তাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে। তাই তো অন্যান্য মেয়েদের মতো সে মায়ের কোলে শুয়ে নিজের দুঃখ প্রকাশ করতে পারছে না। অপুর হয়ে বিছানায় শুয়ে নীলা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই ভেসে উঠে মাঠ ভর্তি সবার সামনে তার অপমানিত হওয়ার দৃশ্য, অথচ সে নির্দোষ জেনেও কেউ তার পক্ষে টু শব্দ অবধি করলো না। কি নিষ্ঠুর সবাই! সে গিয়ে সোজা বিছানায় আছড়ে পড়ে। তার চোখের জলে বিছানার একপাশ ভিজে একাকার হয়ে যাচ্ছিল, তবুও যেন তার চোখের জল বাদ মানছিল না। কিয়ানের অপমানের কথা মনে পড়তেই নীলা আপন মনে বিড়বিড়িয়ে ওঠে, একদমই ঠিক করলেন না আপনি। একপাক্ষিক কথা শুনে সবটা বিচার করে নিলেন, অথচ ঝামেলাটা এই মেয়েই আগে শুরু করেছিল। আমার দিকটা আপনি জানার চেষ্টা অবধি করলেন না। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না মিস্টার কিয়ান শিকদার, আমি আপনাকে ঘৃণা করি। অপরদিকে কিয়ান যখন ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল তখন গেটের কাছে এসে কয়েকজনের কথা শুনতে পায়। আজকে ওই স্যারটা শুধুই আপুকে কথা শোনালো। আপুর কোনো দোষই
সাহসী ছিল না। রিমলি আপুই তো এসে আগে পানি মারলো। হ্যাঁ রে, আমরাও ভয়ে কিছুই বলতে পারলাম না। মাঝখান থেকে আপু বকা খেলো। সেদিন তো ক্যান্টিনে রিমলি আপু কি ঝামেলা করলো, সব পাওয়ারের জন্যই বুঝলো, সব পাওয়ারের জন্যই, বুঝলি? এই পাওয়ার দেখিয়েই সবাইকে নিচে নামিয়ে রাখে। কিয়ান সব শুনে অবাক হয়। মনে পড়ে সমস্ত মাঠ শুকনো থাকলেও একমাত্র নীলার দিকেই পানি পড়ে কাদা হয়ে গেছিল। নীলার চোখ মুখও ভেজা ছিল, আর সেই কাদাই রিমলির মুখে ছোড়া হয়েছে। স্পষ্টতই রিমলি পানি ছোড়ার পরিবর্তে নীলা সেই কাজ করেছিল। বিষয়টা মাথায় আসতে কিয়ান নিজের ওপরই বিরক্ত হয়। ড্যাম ইট, না জেনে কি করলাম এটা, মেয়েটাকে শুধুই বকলাম। না, মোটেও ঠিক হলো না এটা। আমার কি গিয়ে ক্ষমা? নো, আমি কেন ক্ষমা চাইবো? এসে থেকেই একের পর এক বেয়াদবি দেখছি আমি, তাই তাকে ভুল বোঝা দোষের কিছু নয়। পরেই আবার ভাবে অন্তত ভুলটা স্বীকার করা উচিত। আমি কি সোজা তার বাড়িতে যাব? গিয়ে কি বলবো? আঙ্কেলকে কি বলবো? সব চিন্তা করে কিয়ান তার নীলাদের বাড়িতে যায় না, বরং অপেক্ষা করে ভার্সিটিতে নীলার সাথে সরাসরি কথা বলার। রফিক সাহেব মেয়েকে ডাকতে এসে দেখেন মেয়ে উপর হয়ে ঘুমাচ্ছে, আর বিড়াল ছানা একটি নীলার পিঠের উপর, অপরটি হাতের উপর ঘুমিয়ে আছে। বিষয়টি দেখে রফিক সাহেবের মন হালকা হয়ে যায়। তার মেয়েকে সঙ্গ দেওয়ার জন্য অবুঝ প্রাণী দুটো তো রয়েছে, তিনি আর মেয়েকে না ডেকে চলে যান। নিজের রুমে যেতেই বন্ধু সাজিদুল ফোন করে। তিনি রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কি রে, মেয়েকে জানিয়েছিস খবরটা? তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, না রে, বলতে পারিনি। ভার্সিটিতে কি যেন হয়েছে, মন খারাপ নিয়ে ঘুমিয়ে আছে। এর মাঝে এই খবরটা কিভাবে দিই বল? আমি যে আমার মেয়ের কান্না সহ্য করতে পারি না। কি আর করবে বলো, আমাদের তো ভালো লাগছে না। পরিবার নিয়ে থাকতে থাকতে হঠাৎ ট্রান্সফার, আর কার ভালো লাগে? রিটায়ার্ডের সময় হয়ে যাচ্ছে আমাদের। এই সময় এসব করার কি দরকার ছিল? এখন কি করব বল? কোথায় রাখবো মেয়েটাকে, যে আদরের দুলালি আমার হলেও তো থাকতে পারবে না? একাকি রেখেও ভরসা নেই, কোনো আত্মীয়ও নেই যে তার ভরসায় রাখবো। আমি তো বলছি আমাদের বাড়িতে থাকবে ও। আমার স্বামীনের বউ তানহা তো আছে, বড় কথা সোহান আছে এখানে। দেখবি নীলা খুব ভালো থাকবে। এটা ঠিক হবে না সাজিদ। সেদিন নীলা যা কাণ্ড করলো, এরপর আর মেয়েকে তোদের বাড়িতে পাঠানো ঠিক হবে না। আপারও ভালো লাগবে না। আমি বলি কি, শোন, দুদিন পরেই সোহানের জন্মদিন, ছোটোখাটো আয়োজন করা হবে। তুই নীলাকে নিয়ে আসবি। নীলার সাথে সবার সরাসরি পরিচয় হলে দেখবি আর কোনো সমস্যা হবে না। আর আমি তো আছি, মানিয়ে নিব। রফিক সাহেব অনেকক্ষণ ভাবেন বিষয়টা নিয়ে, তারপর আর কোনো উপায় না পেয়ে রফিক সাহেব রাজি হন। নীলাকে নিয়ে সোহানের জন্মদিনে গিয়ে তাদের সাথে পরিচিত হবে, তারপর কথা বলে দেখা যাক কী সিদ্ধান্ত হয়। মেয়েটার পড়াশোনা তো আর বাদ দেওয়া যাবে না। আর এটাও ভেবে নেন সেই দিনই নীলাকে জানাবে নিজের ট্রান্সফারের কথা। এর আগে কিছু বলে মেয়েকে কষ্ট দিতে চান না। নীলা দুদিন ধরে আর ভার্সিটি যায়নি, তাই নাবিহা সোজা তার বাসায় এসে হাজির হয়। সে এসেই রাগ দেখিয়ে বলে, বোকা হয়ে গেছিস তুই। আমরা সবাই জানি তোর কোনো দোষ নেই, তবুও কেন নিজেকে গুটিয়ে রাখছিস? কোথাকার কোন হরিদাস পালিশে সে কি বললো তাতে রাগ করে বসলি? এসব গোনায় ধরতে বলেছে কে তোকে? নীলা নাবিহাকে এভাবে ফেটে পড়তে দেখে অবাক হয়। কিছুক্ষণ পরে সে হেসে ওঠে। বোকার মতো হাসছিস কেন এখন? আরে আমি ভার্সিটি যাচ্ছি না অন্য কারণে। কি কারণ? নীলা তার পা সামনে এনে দেখালে। নাবিহা দেখে চমকে ওঠে। কি অবস্থা করেছিস পায়ের? বুঝতে পারিনি রে, ভাবছিলাম গোলুমনুকে একটু গোসল করায়, তাই গরম পানি আনতে গিয়ে হাতে স্লিপ কেটে পড়লো সোজা পায়ের উপর। জানিস না তো বাবা খালি আমাকে পারছিল না বকতে, এমনিই যা কান্না, আমি বকলে তো আমি নাই। নীলা এসব বলে হাসছিল। সে শুনেছে বিড়ালের ঠান্ডা লাগলে নাকি সমস্যা হয়, তাই সে গরম পানি দিয়ে গোসল করাবে ভেবেছিল, আর সেটা করতে গিয়ে নিজের বিপদ রেখে এনেছে। তবে একটা জিনিস সে নতুন আবিষ্কার করেছে, তার পায়ে আঘাতের পর থেকে এই 2 দিন সে বেশি হাঁটাহাঁটি করেনি। খাবারটা পর্যন্ত তার রুমে এনে দুজনে খেয়েছে একসাথে। এই 2 দিনে তার গোলুমলু তার পাশ ছাড়েনি। এমনি লাফালাফি বিদ্যমান থাকলেও তারা মালিকের আশেপাশেই থেকেছে, তাদের জন্য নীলাকে দৌড়তে হয়নি। আর একটা ভালো দিক, এখন তাদের নাম ধরে ডাকলেই তারা লাফিয়ে আসে। আদেও নিজেদের নাম বুঝেছে কিনা কে জানে, তবে ডাকলে ঠিকই লাফিয়ে আসে। বাবাও কিছু ক্যাট ফুড এনে দিয়েছে তাকে। এখন ঘরে বসে বিড়ালের সাথে তার সারাটা দিন আনন্দে কেটে যায়। নাবিহা সাদা ছানাটাকে কোলে তুলে বলে, কি তুলতুলে, আমার অনুমতি থাকলে আমিও একটাকে সাথে নিতাম। তবে দেখা যেত পরের দিন আমি আর বিড়াল দুটোই বাড়ির বাহিরে অবস্থান করছি। নীলা হো হো করে হেসে ওঠে। নাবিহা মুখ ফুলিয়ে বিড়াল ছানা দুটোকে আদর করে। সে সময় রফিক সাহেব রুমের সামনে বসেন। বাবাকে দেখে নীলা ডাকলে তিনি বলেন, নাস্তার ব্যবস্থা করেছিলাম, রুম থেকে বের হতে পারবি নাকি? এখানেই এনে দিব। আসছি আমি, রুমে আর ভালো লাগে না। নাবিহার সাহায্যে নীলা রুম থেকে বেরিয়ে আসে। পায়ের আঘাত অনেকটাই সেরে এসেছে।
হয়েছে। পানিটা তেমন গরম না থাকায় বেশি ক্ষত হয়নি, তবুও সাবধানে থাকতে হচ্ছে। তার তো আবার আঘাতের জায়গাতেই বেশি আঘাত লাগে। নাস্তার সময় রফিক সাহেব জানান কালকে সোহানের জন্মদিন। কি সত্যি? বাবা সোহানকে বলো কালকে আসতে, আমি ওকে নিয়ে ঘুরে আসবো। আমরাই যাব তাদের বাসায়। তোর সাজিদ আঙ্কেল দাওয়াত করেছে আমাদের, সে বাসায় যাওয়ার কথা শুনে নীলা চুপ হয়ে যায়। ওই বাসায় যাওয়া মানে কিয়ানের মুখোমুখি হওয়া, যার জন্য সে মোটেও প্রস্তুত নয়। নাবিহা বিষয়টা আন্দাজ করতে পারে, তাই সে বলে আঙ্কেল নীলার তো পায়ে আঘাত, ও যাবে কি করে? কিন্তু দাওয়াত রক্ষার্থে তো যেতেই হবে। নাবিহা মা তুমিও সাথে চলো, তাহলে নীলার ভালো লাগবে। নাবিহা অপ্রস্তুত হয়ে বলল, আমি কিভাবে যাব? আমার সাথে তো কোনো পরিচিতি নেই তাদের সাথে, তাছাড়া বাবা মা রাজি হবে না। আমি রাজি করিয়ে নিব, তুমি শুধু চলো সাথে। কিনে নীলা বল কিছু। রফিক সাহেব বারবার নাবিহাকে যেতে বলছেন, যাতে কালকে নীলা সব জানার পর তাকে সামলাতে নাবিহা পাশে থাকে। নাবিহা নীলার সবচেয়ে কাছের বান্ধবী, ওনার পরে একমাত্র নাবিহাই পারবে নীলাকে আগলে রাখতে। নাবিহা ভাবছিল নীলা হয়তো না করবে, তবে অবশেষে নীলা বলে ঠিক আছে যাব আমরা। আর নাবিহাও যাবে, আমি আন্টিকে বলবো আমাকে না করবে না ওনারা। তারপরে সে বেরিয়ে বলে ওঠে, মিস্টার কিয়ান আপনার অপমানের কথা আমি ভুলিনি আর ভুলবও না। এবার আপনার বাড়িতে গিয়ে আপনাকে শায়েস্তা করব, সবার সামনে আপনার 12টা বাজাবো, নয়তো আমিও নীলা নই।